কিছু মানুষের নাম নিলেই বুকের ভেতর হঠাৎ করে ধুকপুকানি শুরু হয়ে যায়। শ্বাস নিতে ভুলে যেতে হয়। তারা কাছে থাকলে ভয়, আর দূরে সরে গেলে মৃত্যুসম শূন্যতা। ভালোবাসা আসলে সুখের গল্প না। ভালোবাসা হলো এমন এক অসুখ যেখানে মানুষ বাঁচে আর একটা মানুষের স্বপ্নে বিভোর হয়ে। হ্যালো বন্ধুরা, আমি রুকসানা, আর তোমরা এখন দাঁড়িয়ে আছো একটা কাঁপতে থাকা অনুভূতির দরজায়, রুকসানাস লাইফ ক্যানভাসের গল্প ঘরে। আজ আমরা ডুবে যাব সালমা চৌধুরী লেখা আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 48তম পর্বে। চলো হৃদয়ের ধুকপুকানি একটু থামিয়ে শুনে আসি আজকের অধ্যায়। পর্ব নাম্বার 48। আবির গোলাপ আর চিরকুট টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে নিচে নামলো। এই সুযোগে মেঘ চুপি চুপি আবিরের রুমে আসছে। চিরকুট আর ফুল যেভাবে রেখেছিল সেভাবে আছে দেখে মেঘের প্রফুল্ল মন সহসা খারাপ হয়ে গেছে। ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ল। আবির ভাই এখনো দেখেনি ভেবেই মেঘের আনন্দিত বদন বদলে গেছে। মাথা নিচু করে মনে মনে বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে বেলকনিতে হাঁটছে। আচমকা ভারী কিছুর সাথে কপাল ঠেকে বডি স্প্রে তীব্র ঘ্রাণ নাকে লাগতেই আবেশে চোখ বন্ধ হয়ে আসে। সামনে দাঁড়ানো ব্যক্তিটা যে মেঘের একান্ত ব্যক্তিগত প্রিয় পুরুষ তা বুঝতে বাকি রইল না। মেঘের ইচ্ছে করছে এই প্রশস্ত বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে, কিন্তু তা সম্ভব না। অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলে দুকদম পিছিয়ে গেল। মেঘের দৃষ্টি তখনও আবিরের পায়ের দিকে। আবির সূক্ষ্ম নেত্রে চেয়ে রইল। মেঘের চুল খোলা, এলোমেলো হয়ে আছে চুল। মশার কামড়ে কপালের 2-3 জায়গায় দাগ হয়ে গেছে। উজ্জ্বল বর্ণের কপালে দাগগুলো লাল টকটকে দেখা যাচ্ছে। আবির খানিক ভেবে হাত দিল মেঘের সুদীর্ঘ চুলের মাঝ বরাবর। চুলের আগা শুকিয়ে গেল, মাঝামাঝি আর গুড়ার দিকের চুলগুলো এখনো ভেজা। আবিরের কুচকানো ভ্রুযুগল একসাথে লেগে গেছে। দাঁত খিচে গম্ভীর কণ্ঠে বলে, এ অনিয়ম কি সারা জীবনই করবি? কথা শুনবি না আমার? মেঘ শশব্যস্ত চোখে তাকালো আবিরের দিকে। আবিরের ভারী কণ্ঠস্বর শুনে মেঘের মুখটা আরো চুপসে গেছে। চাহনিতে শীতলতা, মন জুড়ে তার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আবির ভাই চিরকুট দেখে কিভাবে রিয়েক্ট করবেন তাই ভাবছিল। আবিরের হাত তখনও মেঘের চুলে। দ্বিতীয়বার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কি বললাম আমি? আগের কোনো কথাই মেঘের কর্ণকুহরে পৌঁছায়নি। এটা আবিরকে কিভাবে বলবে? নিরুপায় হয়ে মেঘ উল্টো প্রশ্ন করল, আমি কি করেছি? অসময় শাওয়ার নিছিস কেন? 2 দিন পর পর যে মাথা ব্যথায় ভুগিস মনে থাকে না? তোকে সকাল সকাল শাওয়ার নিতে বলছিলাম, কথা মানিস না কেন? একদমে কথাগুলো বলল আবির, চোখে সাফ রুষ্টতা। মেঘের অনিয়ম সহ্য করতে পারে না সে। মেঘ মনে মনে উত্তর সাজাচ্ছে, কি বলে এই যাত্রায় উদ্ধার হতে পারবে সেসব ভাবছে। মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, ভার্সিটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কাল থেকে শাওয়ার নিয়ে তারপর ভার্সিটিতে যাবি, মনে থাকবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। ধমক খায়নি ভেবেই মনে মনে আনন্দিত হলো। আবির মেঘের চুল থেকে হাত ছড়িয়ে নিল। কপাল গুজিয়ে আবির পুনরায় আওড়ালো, এভাবে ভালোবাসার নিশান নিয়ে ঘুরতে লজ্জা লাগে না? মেঘ থতমত খেয়ে বলল, মানে কার ভালোবাসা? কিসের নিশান? আবির নিজের ফোনের সেলফি ক্যামেরা অন করে মেঘের সামনে ধরল। কপালের মাঝ বরাবর মশার কামড়ের 3টা দাগ, নাকের ডগায় একটা, থুতনির পাশে একটা, 2-1টা গালেও আছে। মেঘ কি বলবে উত্তর খুঁজে পেল না। আবির কণ্ঠ খাদ্যে নামিয়ে বলল, বুঝলাম মশাকে ভালোবাসিস, তাই বলে তাদের নিশান নিয়ে ঘুরতে হবে? মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবিরের মুখের ভঙ্গি দেখে মেঘ ওষ্ঠ উল্টালো। আবির পাশ কাটিয়ে যেতে নিলে মেঘ তড়িঘড়ি করে বলল, আমি মশাকে ভালোবাসি না। তা তো নিশান দেখেই বোঝা যাচ্ছে। আবিরের ঝটপট উত্তর। মেঘ আবিরের পেছনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমি মশাকে না, আপনাকে ভালোবাসি। আপনি কি বুঝেন না? আবির মুচকে হাসলো। কথাটা ঠিকই তার কান পর্যন্ত পৌঁছেছে। সহসা হাসি থামিয়ে ঘাড় হালকা ঘুরিয়ে মেঘের দিকে আর চোখে তাকিয়ে বলল, মশারি টানিয়ে ঘুমাইস। দীর্ঘ কদম ফেলে আবির বেলকনিতে হাঁটছে আর মনে মনে বলছে, যে অঙ্গে আবিরের ভালোবাসার নিশান থাকার কথা সে অঙ্গে অন্য কোনো নিশান আবির সহ্য করবে না। সেটা যদি সামান্য মশারও হয় তবুও না। রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করে বলে, মাহদিবা ইজ মাইন। বলেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাসের তীব্রতায় বোঝা যাচ্ছে মশার প্রতি তার কতটা হিংসা কাজ করছে। রুমে ঢুকে দরজা বন্ধ করে ঘণ্টাখানেক মেঘের চিরকুট আর গোলাপ হাতে বসে রইল। কল্পনায় কতটা পথ হেঁটে আসছে কে জানে।
তারপর একটা ডায়েরির ভাঁজে গোলাপ আর চিরকুট রেখে শুয়ে পড়েছে। ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে, প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল ডে। আবির প্রতিদিন অফিস থেকে ফিরেই টেবিলে একটা চিরকুট দেখতে পায়। প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, এক একটা ডেতে এক একটা স্পেশাল চিরকুট, সাথে চকলেট, টেডি, কিছু না কিছু থাকে। কিন্তু আবিরের কোনো প্রতিক্রিয়া মেঘের চোখে পড়ে না। আবির অফিসে চলে গেলেই মেঘ ছুটে যায় আবিরের রুমে, খুঁজে নিজের দেয়া চিরকুটগুলো, কিন্তু কিছু খুঁজে পায় না। আবিরের রুমের প্রত্যেকটা জিনিসে তালা দেয়া। টেবিলের উপর রাখা বই খাতা সব চেক করেছে, কিন্তু কিছু খুঁজে পায়নি। মেঘ বিড়বিড় করে বলে, হিটলার বেটা, জিনিসগুলো যেমন তালা দিয়ে রাখছে, নিজের কলিজাটাকেও তালা মেরে রাখছে। যতই তালা দিয়ে রাখুন না কেন, আমি তালা ভেঙে হলেও আপনার হৃদয়ে জায়গা করে নিবই। আজ প্রমিস ডে। আবির অফিসের কাজে সকাল সকাল বেরিয়ে গেছে। মেঘ ভার্সিটিতে এসেছে। মনটা তেমন ভালো না। আশেপাশে সবাই সবাইকে এটা সেটা প্রমিস করছে। মেঘ তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। আবির ভাইয়ের থেকে চকলেট, টেডি যেখানে পায়নি, সেখানে প্রমিস ডেতে কোনো প্রমিস আশা করা বোকামি ছাড়া কিছুই না। এর মধ্যে বন্যা আসছে। মেঘের মন খারাপ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে বেবি, মন খারাপ কেন? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। এমনি তো না, অবশ্যই কারণ আছে। আবির ভাই কিছু বলেছেন? অথবা তানভীর ভাই? না। মিনহাস, তামিমরা কিছু বলেছে? না। তাহলে হয়েছেটা কি? আজকে কি ডে জানিস? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, এসব ডেতে আমার কি কাজ, আমি জেনে কি করব, তুই বল। আজ প্রমিস ডে, দেখ চারপাশে সবাই সবাইকে প্রমিস করছে, আমায় কেউ প্রমিস করে না। ওরে আমার বেবিটা, তোমার প্রমিস লাগবে আগে বলবা না? বন্যা নিজের ওড়না থেকে একটা সুতা ছেড়ে মেঘের কনিষ্ঠা আঙুলে পেঁচিয়ে মোলায়েম কণ্ঠে বলা শুরু করলো, আজকের স্পেশাল দিনে আমি বন্যা তোকে প্রমিস করছি, আমাদের বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন অটুট থাকবে। জীবনে যতই ঝড় আসুক না কেন, সেই ঝড়ের কবলে দুজন পৃথিবীর দুই মেরুতে চলে যায় না কেন, তারপরও আমাদের বন্ধুত্ব একই রকম থাকবে। তোর যে কোনো বিপদে আমায় পাশে পাবি। আজে বাজে অজুহাত দেখে আমি কোনোদিন দূরে সরে যাব না। প্রমিস। হ্যাপি প্রমিস ডে বেবি। মেঘ সঙ্গে সঙ্গে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যা ছোট থেকে খুব ম্যাচিওর একটা মেয়ে। মেঘ আর বন্যার মধ্যে মেঘ ঠিক যতটা দুষ্ট আর উগ্র, বন্যা ঠিক ততটাই শান্ত। দুষ্টামির জন্য মেঘ স্যার ম্যাডামদের কাছে অনেক বকা খেয়েছে। বন্যা যথাসম্ভব মেয়েকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। মেঘের রাগ বেশি হয়, সামান্য বেঞ্চে বসা নিয়েও স্কুল লাইফে বান্ধবীদের সাথে ঝগড়া লেগে যেত, সেখানেও বন্যা ঝগড়া মীমাংসা করে দিত। মেয়েকে বুঝিয়ে রাগ কন্ট্রোল করত। বয়স বাড়ার সাথে সাথে মেঘের চঞ্চলতাও কমে এসেছে। বাড়িতে মিম আর আদির সাথে টুকটাক দুষ্টামি করলেও বাহিরে এখন খুব ভদ্র থাকার চেষ্টা করে। মেঘ যে পরিস্থিতিতে থাকুক না কেন, বন্যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। বন্যাও মেয়েকে বোনের মতোই যত্নে রাখে। এত বছরের বন্ধুতেও বন্যা এত সুন্দর করে কখনো প্রমিস করেনি। মেঘও বন্যাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোকে প্রমিস করছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোর বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবো। তোর সাথে কত দুষ্টুমি করেছি, ঝগড়া করেছি, রাগ দেখিয়েছি, ইনফ্যাক্ট এখনও কত রাগ দেখাই, তুই কি সুন্দর সব মেনে নিস। তোর মতো বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। আমি খুব ভাগ্য করে তোকে আমার জীবনে পেয়েছি। তোকে কখনোই হারাতে চাই না, আমি খুব ভালোবাসি তোকে। বন্যাও আহ্লাদি কণ্ঠে বলল, আমিও খুব ভালোবাসি। মিনহাজ আর তামিম দুজনেই একসঙ্গে বলে উঠল, আহাগো, দুই বান্ধবীর কত প্রেম। মেঘ হাসি মুখে নিজের কনিষ্ঠা আঙুল ওদের সামনে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, দেখ আমার বেস্টু আমায় প্রমিস করেছে। মিনহাজ মাথা চুলকে বলল, ওহো, আজ তো প্রমিস ডে, মনেই ছিল না, প্রমিস করতে হবে তো। মেঘ উঠে যেতে যেতে বলল, আমার বেস্টু আমায় প্রমিস করে ফেলেছে, এখন আমার আবির ভাইয়ের প্রমিস প্রয়োজন। আবির ভাই যদি একবার বলে কখনো ছেড়ে যাবে না, তাহলে আমার জন্য যথেষ্ট। তোদের প্রমিস দিয়ে কি ঘরের ঘাস কাটবো? এভাবে অপমান করলি, দেখবি তোর আবির ভাই তোকে প্রমিস করবে না, এটা আমার অভিশাপ। মেঘ হাতের কলম ছুঁড়ে মারে, কলমটা ঠিক মিনহাজের কপালে লাগে। মিনহাজ ব্যথায় উফ করে ওঠে। মেঘ রাগান্বিত কণ্ঠে বলে, শকুনের দোয়ায় গরু মরে না, আর যদি মরে তাহলে তোকেও মরতে হবে। মেঘ ক্লাস শেষ করে বাসায় আসছে, মনটা ভীষণ অস্থির। আবির ভাইয়ের প্রতিক্রিয়া বুঝতে পারে না বলে আজ কোনো চিরকুট লেখেনি। চিন্তা করছে সরাসরি আবিরকে বলবে। মেঘ বেলকুনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সন্ধ্যার খানিক বাদে আবির বাসায় ফিরেছে। আবির রুমে ঢুকেই টেবিলের দিকে তাকায়। আজ কোনো চিরকুট নেই দেখে আনমনে কপাল গুটালো। ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে চলে গেছে। প্রায় 30 মিনিট পর মেঘ আবিরের রুমে আসলো। আবির তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজে চুল ঝাড়ছিল। আগে ড্রেসিং টেবিল ভাঙার পর সেটা পাল্টিয়ে নতুন একটা আনিয়েছে। আগেরটার থেকেও এটা অনেক বেশি সুন্দর। আবির রুমে না থাকলে মেঘ প্রায় এসে ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করে ছবি তুলে।
আবিরের চুলের পানি ছিটকে গিয়ে মেঘের গায়ে পড়ে। মেঘ সেখানে থমকে দাঁড়ায়, ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখলো। আয়নায় তাকিয়ে কিছু একটা ভাবছিল। আবির হঠাৎ মেঘের উপস্থিতি বুঝতে পেরে কিছুটা নড়ে ওঠে। ঠান্ডা কণ্ঠে শুধালো, কিছু বলবি? আপনি কিছু বলবেন? না। কিছু বলার নেই? না। আজকে কি ডে বলুন তো? মানডে, মানে সোমবার। কেন? এই ডের কথা বলিনি। আবির আর চোখে চেয়ে শুধালো, তাহলে কোন ডে? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকালো, তপ্তে স্বরে বলল, আপনার টেবিলের উপর রাখা চিরকুটগুলো দেখেননি? আবির ঠাট্টার স্বরে বলল, চিরকুট তুই রাখছিলি নাকি? মেঘ লাজুক হেসে চিবুক নামিয়ে বলল, জি। আবির টেবিল থেকে ফোন নিয়ে কিছু চেক করতে করতে বলল, কি ছিল চিরকুটে? মেঘ অসহায়ের মতো চেয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপনি চিরকুটগুলো দেখেননি? কি জানি, খেয়াল করিনি। মেঘের তৎক্ষণাৎ মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে গেছে। সেই সঙ্গে আবিরের কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। মেঘের মেজাজ খারাপ হলো, রাগান্বিত কণ্ঠে বলল, আমার চিরকুটগুলো আমায় দিন, আপনার সাথে আর কোনো কথা নেই। আবির শ্বাসব্যস্ত হয়ে ফোন থেকে চোখ সরিয়ে মেঘের দিকে তাকালো, মৃদু হেসে জানালো, তোর চিরকুট কোথায় উড়ে গেছে কে জানে। রাগে মেঘের চোখ জ্বলছে। মিনহাজের দেয়া অভিশাপটা বারবার মনে পড়ছে আর তেলে বেগুনে জ্বলে উঠছে। রাগের মাথায় হুট করে বলে উঠল, আপনি আমার জীবনে কেন আসছেন? প্রত্যুত্তরে আবির বলল, আমি তোর জীবনে আসিনি, বরং তুই আমার জীবনে আসছিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করে, কিভাবে? আবির মেঘের দিকে স্থির দৃষ্টিতে তাকায়, খানিক চুপ থেকে ঠান্ডা কণ্ঠে শুধায়, তোর জন্ম আগে হয়েছে নাকি আমার? আপনার। তো কে কার জীবনে আসছে? মেঘ চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, জানি না। আবির প্রখর তপ্তস্বরে প্রশ্ন করে, রুমে কেন আসছিলি? মেঘের পুনরায় মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে যায়। মেঘ রাগ অভিমান সাইডে রেখে কোমল কণ্ঠে বলল, আজকে প্রমিস ডে, তাই উইশ করতে আসছিলাম। এসব ডেটে আমি পালন করি না। কেন? আমার মতে গোলাপ দেয়া, চকলেট দেয়া, টেডি দেওয়ার জন্য স্পেশাল কোনো দিনের প্রয়োজন নেই। ইচ্ছে থাকলে প্রতিদিনই এসব ডে পালন করা সম্ভব। তাই বলে সামান্য উইশটাও করতে পারবেন না? আমার উইশ করলে তা চিরকুট পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারবো না, কাজে কর্মে দেখিয়ে দিব। আবিরের কথা মেঘ বোঝার চেষ্টা করছে না, বরং মিনহাজের কথা মনে করে বারবার বলছে, আজকে অন্তত উইশ করুন, আর বলবো না প্লিজ। আজ করলে কাল কি সমস্যা? এসব বাদ দিয়ে অন্য কিছু বলার থাকলে বল। মেঘ মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মিনহাজ, তোর অভিশাপ ফলে গেছে। আবির গম্ভীর কণ্ঠে ডাকলো, শোন। মেঘ থমকে দাঁড়ালো। আবির ভ্রুকুচকে তাকিয়ে রইল। হঠাৎ শীতল কণ্ঠে বলল, কি প্রমিস চাস? মেঘ সহসা চোখ গোল গোল করে তাকালো। আবির পুনরায় বলল, কি হলো বল। মেঘ ভেবে চিনতে শান্ত কণ্ঠে বলল, আপনি প্রমিস করুন, আমাকে আর কখনো ধমক দিয়ে কথা বলবেন না। মেঘের খুব ইচ্ছে ছিল আবিরকে বলতে, যেন কখনো ছেড়ে না যায়, কিন্তু থাপ্পড়ের ভয়ে বলতে পারেনি। আবির ভারী কণ্ঠে বলল, তুই ভুল করলেও শাসন করতে পারবো না। পারবেন, তবে হুটহাট ধমক দিয়ে কথা বলবেন না প্লিজ, আমার ভয় লাগে। আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো, ঠোঁটে হাসি রেখে বলল, আমি প্রমিস করছি, আজকের পর অকারণে তোকে কখনো ধমক দেব না, হয়েছে? থ্যাংক ইউ। মেঘের মায়াবী কণ্ঠে শুনে আবির আশ্চর্য নয়নে চেয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। আবির ভাই প্রমিস ডেতে মেঘকে প্রমিস করেছে, ভাবতেই হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। মিনহাজের অভিশাপ বিফলে গেছে ভেবেই মুখে হাসি ফুটে উঠেছে। খুশিতে গদগদ হয়ে রুম থেকে বেরিয়ে গেছে। 12 তারিখ কিস ডে ছিল। আবিরের জ্বর থাকাকালীন গালে কিস করার ঘটনা মনে পড়তেই মেঘ লজ্জায় দুহাতে মুখ লুকালো। সেই লজ্জায় চিরকুটও লিখেনি। আবির বাসায় ফেরার পর থেকে আবিরের সামনেও পড়েনি। প্রমিস ডে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিস ডে, হাগ ডে এগুলো পালন করা মেঘের পক্ষে অসম্ভব বিষয়, তাই মুখ লুকিয়ে চলছে। আজ 13 ফেব্রুয়ারি, ফাল্গুনের প্রথম দিন। অন্যান্য দিনের মতো আজও আবির তানভীর যে যার কাজে বেরিয়েছে। মিম আর আদিও স্কুলে গেছে। দুপুরের দিকে মেঘ, মিম, আদি তিনজনই বাসায় ফিরেছে। তার ঘণ্টাখানেক পরেই আবির বাসায় আসছে। আবিরের হাতে 2টা শপিং ব্যাগ। অসময়ে আবিরকে বাসায় ফিরতে দেখে মালিহা খান প্রশ্ন করলেন, কি রে, তুই এ সময় বাসে যে? আজ পয়লা ফাল্গুন, ভাবছিলাম মিম, আদি আর মেঘকে নিয়ে বের হব, তানভীরও আসছে। আজ এমন ভাই বোনদের কথা মনে করছিস? এমনভাবে কাজের ফাঁকে মাঝে মাঝে ওদের সময় দিতে পারিস না? তোর আব্বু প্রায়ই বলে, তানভীর ছাড়া তুই কারোর সাথে ঠিকমতো কথা বলিস না, এটা তোর আব্বুর ভালো লাগে না। আচ্ছা, চেষ্টা করব।
আবির দুটো শপিং ব্যাগ হাতে নিয়ে মেঘের রুমের সামনে আসলো। হালকা কাশি দিয়ে দরজা ধাক্কা দিতেই মেঘ থতমত খেয়ে ওঠে। একটু আগেই ফেসবুকে হাগডের ভিডিও দেখছিল, তা দেখে আবির ভাইকে নিয়ে অলি কল্পনায় পাড়ি জমিয়েছিল। আকস্মিক আবির রুমে ঢোকায় মেঘ আটকে উঠে ওড়না ঠিক করতে করতে তাড়াতাড়ি উঠে বসে। আবির একটা শপিং ব্যাগ মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এটাতে তোর জন্য শাড়ি আছে, কাকিয়াকে বলি শাড়িটা পরিয়ে দিবে। শপিং ব্যাগটা বিছানার উপর রেখে বলল, এটাতে মিমের জন্য শাড়ি আর একটা ড্রেস আছে, ওর যেটা ভালো লাগে সেটাই পরতে বলিস। মেঘ ঠোঁট উল্টে বলল, আমার ড্রেস কোথায়? তুই শাড়িই পরবি, তাই ড্রেস আনিনি, একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করিস। আবির দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো। ঘাড় ঘুরিয়ে শীতল চোখে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, আজ হিজাব পরতে হবে না। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির ভাই মেঘকে শাড়ি পরতে বলেছে, তাও আবার নিজেই শাড়ি গিফট করেছে। ভাবতেই মেঘের ভেতরটা মুগ্ধতে ছেয়ে গেছে। আখি জোড়ায় চমক দেখা যাচ্ছে। নিজের চোখ কান কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না। মাইশা আপুর বিয়েতে মেঘ শাড়ি পরে দুতলা থেকে নিচতলা পর্যন্ত নামতে পারেনি। আবির ভাই ঠান্ডা কণ্ঠের হুমকিতেই শাড়ি পাল্টাতে বাধ্য হয়েছিল। আজ আবির ভাই নিজেই শাড়ি পরতে বলেছেন, তাও আবার চুল ছেড়ে। মেঘ শপিং ব্যাগ থেকে বাসন্তী রঙের একটা শাড়ি বের করলো, সাথে ম্যাচিং পেটিকোট, দুজোড়া কাচের চুড়ি। মেঘ শাড়িটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। শাড়িটা এমনিতে সুন্দর, তবে আবির ভাই দেওয়া শাড়ির সৌন্দর্য মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গেছে। মিমের শাড়ি আর ড্রেসটা দেখে মেঘ মিমকে দিয়ে আসে, ওইগুলো বেশ সুন্দর, বলতে হয় আবিরের পছন্দ আছে। মেঘ ফ্রেশ হয়ে ছুটে গেল কাকিয়ার রুমে। কাকিয়া ঘুমাচ্ছে দেখে মেঘ বিভ্রান্তিতে পড়ে গেছে। মেঘের চটপটে মনটা শাড়ি পরার জন্য ছটফট করছে, কি করবে ভেবে পাচ্ছে না। হৃদয়ের তীব্র কম্পনের কাছে ভদ্রতা বেশিক্ষণ টিকল না। মেঘ ধৈর্যহীন কণ্ঠে কাকিয়াকে ডাক শুরু করলো। মেঘের ডাকে কাকিয়া ঝটপট করে উঠে বসেন, উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে মেঘ? তাড়াতাড়ি উঠো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। তুই শাড়ি পরবি? হ্যাঁ। হঠাৎ শাড়ি পরতে মন চাইছে কেন? মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে বলল, আবির ভাই আমাকে আর মিমকে শাড়ি দিয়েছেন, তাড়াতাড়ি রেডি হতে বলেছেন, ঘুরতে নিয়ে যাবে। তার জন্য এত খুশি? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আসো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। তুই যা, আমি আসছি। মেঘ হুটুপুটি করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে কাকিয়া আসেন। মাইশাপুর বিয়েতে মাইশাপুরা বাঙালি স্টাইলে শাড়ি পরিয়েছিল, তবে আজ কাকিয়া আঁচল ছেড়ে খুব সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছেন। হালকা মেকআপ, হাতে 2 ডজন কাচের চুড়ি, কানে সিম্পল কানের দুল, ওষ্ঠ জুড়ে হালকা গোলাপি রঙের রঞ্জক, চোখে হালকা করে দেয়া কাজল, সঙ্গে গাঢ় আইলিনারে মেঘের ডাগর ডাগর চোখগুলো অত্যন্ত মায়াবী লাগছে। চুল আছড়ে ঠিক মাঝ বরাবর শীতে কেটে কিছু চুল সামনে রাখলো। পেছন দিকে চুলগুলো কোমর ছাড়িয়ে বেশ খানিকটা নিচে নামলো, চুলের আগা হাঁটুর কিছুটা উপরে। সাজ সম্পূর্ণ হওয়ার পর মেঘ কিছুটা দূর থেকে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। অমনি চক্ষুদয় প্রশস্ত হয়ে গেল। শাড়িতে নিজেকে কেমন যেন অপরিচিত লাগছে। কাকিয়া মেঘকে আপাতমস্তক দেখে বলল, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে, বউ বউ লাগছে। মেঘ নড়ে চড়ে দাঁড়িয়ে লাজুক হাসলো, মনে মনে বলল, তোমাদের আবিরের বউ। কাকিয়া মেঘের হাতের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো, তপ্তস্বরে বলল, তুই একটু বস, আমি আসছি। কাকিয়া মিমের রুমে আসলো। মিম ততক্ষণে প্রায় রেডি, আদির চুল আশ্রয় দিচ্ছিল। তানভীর, আবির আর আদির জন্য বাসন্তী রঙের পাঞ্জাবি আনা হয়েছে। পাঞ্জাবি 3টা গতকালই তানভীর নিয়ে আসছিল। 2টা শাড়ি আর ড্রেস আজ আবির নিয়ে আসছে। তানভীর নিজেই আদির হাত মুখ ধুয়ে সাজিয়ে দিয়েছে। মিমের রুমে যাওয়ায় মিম আবারও আদির চুলগুলো ঠিকমতো আছড়ে দিচ্ছিল। আকলিমা খান রুমে ঢুকতে ঢুকতে দেখলেন বিছানার উপর শাড়ি পরে আছে, অথচ মিম ড্রেস পরেছে। আকলিমা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, মেঘ শাড়ি পরেছে, তুই পরিসনি কেন? আমার শাড়ি পরতে ভালো লাগে না আম্মু, শাড়ি দেখলেই রাগ ওঠে। এখন রাগ উঠছে ঠিকই, শাড়ি পরার বয়স হয়নি তো, তাই 2 দিন পর মেঘের মতো তুইও শাড়ি পরার জন্য ছটফট করবি। সে যাই হোক, তোর আলতাটা দে। মিম ড্রেসিং টেবিল থেকে আলতা বের করে আম্মুকে দিল। আকলিমা খান মেঘের 2 হাতে আর 2 পায়ে খুব সুন্দর মতন আলতা পরিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই মিম আর মেঘ নিচে নামলো। আদি রেডি হয়েই বাসা থেকে বেরিয়ে গেছে। মেন গেট পার হতেই মেঘের নজর পড়ে বাসন্তী রঙের পাঞ্জাবি পরনে প্রিয় মানুষটার দিকে। পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত উঠানো, হাতে কালো রঙের ঘড়ি, অনামিকা আঙুলে জলজল করছে একটা আংটি। চোখে সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন চাপছিল। বাসন্তী রঙে আবির ভাইকে দেখে মেঘের হৃদয়ে বসন্ত দোলা দিচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছুটছে দিক বিদিক। বদলে গেল মেঘের অভিপ্রায়, চোখ জোড়া প্রেমানুভূতিতে চকচক করছে। আবির ভাইকে এভাবে দেখেই মেঘের হার্টবিট থমকে গেছে। মেঘ মনে মনে নিজেকে আওড়ালো, আর কতভাবে আপনি আমার ছোট্ট হৃদয়ে অগ্নিকাণ্ড চালাবেন? মিমের ডাকে মেঘের মনোযোগ সরে।
দৃষ্টি নামিয়ে নেয়, কুচিগুলো ধরে আস্তে ধীরে পা বাড়ায়। তখনই আবিরের দৃষ্টি পড়ে আলতারাঙা পায়ের দিকে। অমনি বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। আলতারাঙা পায়ের মালিক যে আবিরের হৃদয়ের রানী। আলতার রাঙানো পা এই নিয়ে দ্বিতীয়বার দেখছে। প্রথমবার দেখেছিল মাইশাপুর বিয়েতে। আবির মেঘের পা থেকে মাথা অবধি দেখল। আবিরের হৃদয়ের অন্তঃস্থল জুড়ে অস্থিরতা কাজ করছে। বাসন্তী রঙা শাড়ি, সুদীর্ঘ ঘন কালো চুল, মায়াবী দুই আঁখি, সদ্য ফোটা রঙিন হাসিতে মন্ত্রমুগ্ধ আবির সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। শাড়িতে মেঘকে দেখে কেউ বলবেই না এই মেয়ের বয়স 18, কিছুদিন পর 19-এ পা দিবে। মেঘকে দেখে মনে হচ্ছে 22-23 বছরের যুবতী মেয়ে। মেঘকে দেখে অজানা শিহরণে আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। বক্ষস্থলীর ইতস্ততা কাটানোর সাধ্যে তার নেই। আবিরের হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার অস্ত্র আবির নিজেই মেঘের হাতে তুলে দিয়ে এসেছে। জেনে বুঝে নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিতে চাচ্ছে আবির। জোরালো হৃদস্পন্দনের শব্দ আবিরের কান পর্যন্ত পৌঁছাতেই আবির ঢোক গিলল। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ বন্ধ করে খানিক ভাবল। চোখ মেলে তাকাতে আবিষ্কার করল মেঘ আবিরের থেকে ঠিক 1 হাত দূরে দাঁড়ানো। এত কাছাকাছি দাঁড়ানোতে মেঘের গায়ের গন্ধ আবিরের নাসারন্ধ্র পর্যন্ত পৌঁছে যায়। এই ঘ্রাণ আবিরকে বারংবার মাতাল করতে সক্ষম। মেঘ সুমধুর কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? আবির সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, হয়নি, তবে হবে। কি হবে? তোর মাথা, গাড়িতে ওঠ। মেঘ ভেংচি কেটে চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। মিম, মেঘ, আদি 3 জনই পেছনে বসেছে। আবির ড্রাইভিং সিটে বসেছে। তানভীর তার পাশেই বসেছে। গাড়ি স্টার্ট দিল। 10 মিনিটে কম করে হলেও 50 বার গাড়িতে থাকা আয়নাতে মেঘকে দেখেছে। আরও 5 মিনিট যাওয়ার পর আবির আচমকা গাড়ি সাইড করে থামালো। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোনো সমস্যা ভাইয়া? ভাইয়া তুই চালা, আমি পারছি না। তানভীর গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটে বসছে। শান্ত কণ্ঠে বলল, আমি কিন্তু তোমার মতো চালাতে পারবো না। যেভাবে খুশি চালা, আমায় বিরক্ত করিস না প্লিজ। তানভীর ঠোঁট বেঁকিয়ে মুচকে হাসলো। আবিরের হৃদয়ের তোলপাড় তানভীর কিছুটা হলে বুঝতে পারছে। মেঘ পেছন সিটে বসা থেকে একটু উঠে পেছন থেকে আবিরের কপালে হাত রেখে প্রশ্ন করল, আপনার কি শরীর খারাপ? আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, কারোর হৃদয় হরণ হলে কি সে সুস্থ থাকতে পারে? এই ছিল আজকের আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 48তম পর্ব। সব ভালোবাসা পূর্ণতা চায় না, কিছু ভালোবাসা শুধু বেঁচে থাকতে চায়, ব্যথার ভেতর, দূরত্বের ভেতর, অথবা অসমাপ্ত কোনো প্রার্থনার মতো। যদি এই পর্বটা তোমার বুকের কোথাও হালকা অনুভূতি জাগাতে পারে, তাহলে পাশে থেকো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে। আমি বিদায় নিচ্ছি, কিন্তু গল্পটা এখনো হাঁটছে তোমার অনুভূতির ভেতর দিয়ে। আবার দেখা হবে আরও এক টুকরো না বলা ভালোবাসা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।